প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মনিরুল হক, প্রভাষক, সমাজকর্ম বিভাগ, সাভার সরকারি কলেজ। ইতিমধ্যেই আমরা সমাজকর্ম বিষয়ে 2টি ক্লাস নিয়েছি। আশা করি তোমরা ক্লাস দুটো করেছো এবং সেগুলো বাসায় অনুশীলন করেছো। আজকে আমি সমাজকর্ম বিষয়ে আর একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো সমাজকর্মের পরিধি। সমাজকর্মের পরিধি বলতে মূলত সমাজকর্মের ব্যবহারিক দিক বা এর প্রয়োগ ক্ষেত্রকে বোঝায়, অর্থাৎ সমাজকর্ম কোথায় ব্যবহার করা যায়, এর প্রয়োগ ক্ষেত্র কোথায়, কোথায় আমরা এর ব্যবহার করি, এই দিকগুলোই মূলত পরিধির অন্তর্ভুক্ত। সমাজকর্ম যেহেতু সব মানুষের সার্বিক দিক নিয়ে আলোচনা করে, সেহেতু কোনো একটি নির্দিষ্ট শ্রেণী বা ক্ষেত্রকে কেন্দ্র করে এর পরিধিকে আমরা নির্দিষ্ট করতে পারি না। এই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে গোটা সমাজটাই সমাজকর্মের পরিধিভুক্ত। তারপরেও আমরা নিচে একটি ছকের মাধ্যমে সমাজকর্মের পরিধিগুলোকে একটু দেখে নিতে পারি। এখানে ছকে যে বিষয়গুলো দেখানো হয়েছে সেটি হলো মৌলিক চাহিদা, সামাজিক সমস্যা, সামাজিক উন্নয়ন, সামাজিক নীতি, ধর্মীয় মূল্যবোধ এবং সমাজকর্মের পরিধি কি এই সম্পর্কে সমাজকর্ম বিশ্বকোষে বলা হয়েছে যে স্বীকৃত সামাজিক সমস্যার সমাধান বা ব্যক্তি, দল ও সমষ্টির মঙ্গলের জন্য গৃহীত সরকারি ও বেসরকারি যাবতীয় কার্যাবলী এর পরিধিভুক্ত। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি সমাজের উন্নয়নের জন্য, সমাজের কল্যাণের জন্য সরকারি বা বেসরকারি পর্যায়ে যে সমস্ত কার্যাবলী করা হয় সকলেই সমাজকর্মের পরিধিভুক্ত। অন্যদিকে ডব্লিউ.এফ. ফ্রেডল্যান্ড তার কনসেপ্ট অ্যান্ড মেথড অফ সোশ্যাল ওয়ার্ক নামক গ্রন্থে সেবার ধরন অনুযায়ী 13টি ক্ষেত্রকে সমাজকর্মের পরিধির অন্তর্ভুক্ত করেছেন। এগুলো হলো সরকারি সাহায্য, সামাজিক বীমা, পরিবার সেবা, শিশু কল্যাণ, স্বাস্থ্য চিকিৎসা সেবা, মানসিক স্বাস্থ্য, সংশোধনমূলক সেবা, যুব অপরাধ, মাতৃত্ব সেবা, কর্মসংস্থান সেবা, গৃহায়ন সেবা, আন্তর্জাতিক সমাজ সেবা এবং সমষ্টি কল্যাণ সেবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সমাজকর্মের ধারণা, লক্ষ্য, উদ্দেশ্য, প্রকৃতি, বৈশিষ্ট্য এবং বিভিন্ন মনীষী দেয়া সমাজকর্মের যে পরিধিগুলো আলোচনা করলাম বা দেখলাম, সেই আলোকে আমরা সার্বিকভাবে সমাজকর্মের কিছু পরিধি নির্দিষ্ট করে আলোচনা করতে পারি। তোমাদের বোঝার সুবিধার্থেই মূলত এই পয়েন্ট আউট গুলো করা। তা দেখে নিয়ে যাক আমাদের সেই পরিধিগুলো কি হতে পারে বা পরিধিগুলো কি। প্রথমে আমরা দেখছি সমস্যা ও সমাধান, অর্থাৎ আমাদের সমাজে যে সমস্ত সমস্যাগুলো আমরা প্রতিনিয়ত লক্ষ্য করি, সেই সমস্ত সমস্যা এবং তার কি সমাধান, সেই বিষয়গুলোই মূলত সমাজকর্মের পরিধির অন্তর্ভুক্ত। দ্বিতীয়টা আমরা দেখছি সামগ্রিক কল্যাণ। আমরা আগেই বলেছি যে সমাজকর্ম কোনো একটা নির্দিষ্ট দিকের কল্যাণ নিয়ে আলোচনা করে না বা কাজ করে না, বরং ব্যক্তি, দল বা গোষ্ঠীর সামগ্রিক দিক, তার পারিবারিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সকল দিকের কল্যাণ নিয়ে আলোচনা করে। এজন্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একটি সমাজের সকল মানুষের সামগ্রিক যে কল্যাণ, সেই বিষয়গুলোই মূলত সমাজকর্মের পরিধিভুক্ত। মৌলিক চাহিদা পূরণ। আমরা জানি সমাজে বা আমরা বেঁচে থাকার জন্য আমাদের কিছু চাহিদা আছে, যে চাহিদাগুলো না হলে একটা মানুষ বেঁচে থাকতে পারে না। সেগুলোকে আমরা মৌলিক চাহিদা হিসেবে আখ্যায়িত করি, যেমন অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, বিনোদন। এই যে মৌলিক চাহিদাগুলো, এই চাহিদা পূরণ
করা সম্ভব হলেই সমাজে কোনো ধরনের সমস্যা সাধারণত হয় না। আর এই মৌলিক চাহিদাগুলো পূরণ এবং এগুলো কিভাবে আহ, সবার উম, সবাই এই চাহিদাগুলো কিভাবে সবাই ফুলফিল করতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। এজন্য মৌলিক চাহিদাগুলো সমাজকর্মের পরিধির অন্তর্ভুক্ত। প্রতিকার, প্রতিরোধ ও উন্নয়নমূলক কার্যক্রম। হয়তোবা আমরা আগের দুইটা ক্লাসে বলেছি বা না বললেও আবার বলছি, সেটা হলো সমাজকর্ম মূলত ত্রিবিধ বিষয় নিয়ে কাজ করে। একটা হলো প্রতিকার, প্রতিরোধ এবং উন্নয়নমূলক কার্যক্রম। অর্থাৎ সমস্যা যখন হয় সেগুলো তাৎক্ষণিকভাবে সমাধান করাটা হলো প্রতিকার, এবং এটা যাতে আগামীতে না হয় সেজন্য আমরা কিছু প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করি, এবং এই যে প্রতিরোধমূলক ব্যবস্থা যাতে দীর্ঘস্থায়ী হয়, দীর্ঘমেয়াদী হয়, অর্থাৎ টেকসই হয়, সেই জন্য কিছু আমরা উন্নয়নমূলক কার্যক্রম হাতে নিই। এই ত্রিবিধ কার্যক্রম অর্থাৎ প্রতিকার, প্রতিরোধ ও উন্নয়নমূলক কার্যক্রম সমাজকর্মের পরিধির অন্তর্ভুক্ত। সামাজিক নীতি ও পরিকল্পনা। আমরা যে আহ সমাজের কল্যাণমূলক কার্যক্রম হাতে নিই বা কার্যক্রমগুলো পরিচালিত হয়, এগুলোর জন্য প্রথমে যে বিষয়টা দরকার সেটা হলো নীতি ও পরিকল্পনা। যদি নীতি ও পরিকল্পনা ঠিক মতো না হয় তাহলে একটি সমাজের উন্নয়ন বা পরিকল্পিত পরিবর্তন সম্ভব নয়। এজন্য সামাজিক নীতি ও পরিকল্পনা, এই যে বিষয়গুলো সকলগুলি হলো সমাজকর্মের পরিধির অন্তর্ভুক্ত। সংশোধনমূলক কার্যক্রম। আমরা দেখেছি আমাদের সমাজে শিশু অপরাধ বা কিশোর অপরাধ ব্যাপকভাবে সংঘটিত হয় বা হয়ে থাকে। এই সমস্ত শিশু বা কিশোরদের সংশোধনের জন্য সাধারণত তাদের যে সাধারণ যে কারাগার বা বিচারালয়ে পাঠানো হয় না, তাদের আলাদা সংশোধন কেন্দ্রে নেওয়া হয়। আর সংশোধন কেন্দ্রের যে বিষয়গুলো যেমন প্রবেশন, প্যারোল, কিশোর আদালত, মুক্ত কয়েদি, পুনর্বাসন, এই যে বিষয়গুলো, এই সামগ্রিক বিষয়গুলোই অর্থাৎ সংশোধনমূলক কার্যক্রমের আওতায় যা আছে সবগুলোই সমাজকর্মের পরিধির আওতাভুক্ত। মানব সম্পদের সদ্ব্যবহার ব্যবহার। আমরা বলে থাকি যে জনসংখ্যা নাকি সমস্যা, কিন্তু জনসংখ্যা সমস্যা নয়, বরং জনসংখ্যাও সম্পদে পরিণত হতে পারে। আর এই সংখ্যাকে জনসম্পদে পরিণত করা এবং এই জনসম্পদ ও মানব সম্পদকে যথাযথ এবং যথোপযুক্ত এবং সঠিকভাবে ব্যবহার করাটাও সমাজ কল্যাণের অন্যতম পরিধিভুক্ত। সামাজিক কাঠামোর পরিবর্তন। আমরা জানি আমাদের সমাজ প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে এবং পরিবর্তন হয়ে থাকে। পরিবর্তন হওয়াটাই সমাজের নিয়ম। আর এই পরিবর্তনের যে ধারায় আমাদের সমাজ কাঠামোর পরিবর্তনটা ইতিবাচক হয় একান্ত জরুরি। তাহলে আমরা আমাদের সমাজকে পরিকল্পিত বাঞ্ছিতভাবে পরিবর্তন করতে পারি। এই সমাজ কাঠামোর পরিবর্তন কিভাবে হবে, কখন হবে, কারা করবে, এই সমস্ত বিষয়গুলো সমাজকর্মের পরিধিভুক্ত। ধর্মীয় মূল্যবোধ। আমরা যে যে ধর্মই পালন করি না কারণ প্রতিটা ধর্মেরই একটি সামাজিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ লক্ষ্য করি। আমাদের সমাজ উন্নয়নের জন্য বা আমাদের সমাজেরও কিছু মূল্যবোধ থাকে। সেই মূল্যবোধগুলো দেখা যায় যে আমাদের যে ধর্মীয় মূল্য তার সাথে অনেকটা সঙ্গতিপূর্ণ। বিভিন্ন বিভিন্ন ধর্মের যে মূল্যবোধ, এই মূল্যবোধগুলো সমাজকর্ম নিজস্ব মূল্যবোধ হিসেবে গ্রহণ করেছে। কাজেই ধর্মীয় মূল্যবোধও পরোক্ষভাবে সমাজকর্মের অন্তর্ভুক্ত। অন্যান্য সামাজিক বিজ্ঞান। সমাজকর্ম সমাজের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য যে জ্ঞানের ব্যবহার করে, জ্ঞান বা দক্ষতার ব্যবহার করে থাকে, সেগুলো অধিকাংশ ক্ষেত্রে বিভিন্ন সামাজিক বিজ্ঞান থেকে আহরিত, যেমন সমাজবিজ্ঞান, অর্থনীতি, মনোবিজ্ঞান, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, নৃবিজ্ঞান, ইতিহাস, জীববিজ্ঞান ইত্যাদি। এই সমস্ত সামাজিক বিজ্ঞানের বিষয়টাও সমাজকর্মের পরিধিভুক্ত। বার্ধক্য। শিল্প বিপ্লবোত্তর সমাজে সবচেয়ে যে বড় পরিবর্তনগুলো ঘটেছে তার মধ্যে একটা হলো পারিবারিক ভাঙন। এই ভাঙনের কারণে আমাদের পরিবারগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে। এর কারণে সন্ততি তাদের নিজ পরিবারে না থেকে বিভিন্ন জায়গায় চাকরির সুবাদে বা কর্মসংস্থানের সুযোগে বিভিন্ন জায়গায় চলে গেছে। যার কারণে দেখা গেছে যে আমাদের পিতামাতা বা যারা বৃদ্ধ মানুষ তারা অসহায় এবং
অসহায় এবং বিভিন্ন সমস্যার মধ্যে পড়েছে। একসময় এমনও দেখা গেছে যে আমরা আমাদের সন্তানরা বাবা মাকে রেখে দূরে চলে যাওয়ার কারণে এই সমস্ত বাবা মাকে দেখার কেউ থাকে না, তখন তাদেরকে বৃদ্ধাশ্রমে যেতে হয়। এই বার্ধক্যদের উন্নয়ন, তাদের সমস্যার সমাধান, তাদের মানসিক, শারীরিক, অর্থনৈতিক উন্নয়ন, এই বিষয়গুলো সমাজকর্ম যেহেতু আলোচনা করে থাকে, এই জন্য বার্ধক্য বিষয়টা সমাজকর্মের পরিধিভুক্ত। শিশু ও যুব কল্যাণ, আমরা বলে থাকি আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ। হ্যাঁ, আজকে শিশুদেরকে যদি আমরা সঠিকভাবে সুন্দরভাবে গড়ে তুলতে পারি, তাহলে তারাই দেশের একদিন হাল ধরবে। ঠিক একইভাবে আজকে যারা যুবক, তারাই হলো সমাজের মেরুদণ্ড। এই যুব শ্রেণী এবং এই শিশুরা, এদেরকে যদি আমরা সঠিকভাবে পরিপালন করতে পারি, তাহলে আমাদের সমাজটা উন্নয়নের দিকে এগিয়ে যাবে, সমাজটা দীর্ঘ দীর্ঘমেয়াদী একটা কল্যাণের দিকে এগিয়ে যাবে। এই জন্য এই শিশু এবং যুবদের কল্যাণ এবং তাদের বিভিন্ন কার্যক্রম সবকিছুই হলো সমাজকর্মের পরিধিভুক্ত। স্থানান্তর ও পুনর্বাসন কর্মসূচি, আমরা দেখি অনেক সময় আমাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের, অনেক সময় মানব সৃষ্ট দুর্যোগের কারণে আমরা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়ে থাকি। এই স্থানান্তর হওয়ার কারণে নানা সমস্যার সৃষ্টি হয়। আমরা এই স্থানান্তর শুধু এক জায়গা থেকে আরেক জায়গায় এমনটি না, এক দেশ থেকে আরেক দেশে হতে পারে। আমরা সাম্প্রতিককালে দেখেছি যে আমাদের মিয়ানমার থেকে আহ, রোহিঙ্গা যে গোষ্ঠী, তারা ওই দেশের সরকার প্রতিনিধি দিয়ে আজকে বাংলাদেশে আশ্রয় নিয়েছে, এবং বাংলাদেশে আশ্রয় নেওয়ার কারণে তারা আমাদের এখানেও নানা সামাজিক সমস্যার সৃষ্টি করছে। এই সমস্ত মানুষের স্থানান্তর এবং তাদের পুনর্বাসন কেমনে হবে, কিভাবে হবে, তাদের কল্যাণ কিভাবে করা যায়, তাদেরকে কিভাবে আমাদের সমাজের সাথে খাপ খাওয়ানো যায়, এই বিষয়গুলো আহ সমাজকর্মের একটি অংশ, এবং এই অংশ হওয়ার কারণে স্থানান্তরের পুনর্বাসন কর্মসূচিগুলো মূলত সমাজকর্মের পরিধিভুক্ত। পারিবারিক সেবা, আমরা একটু আগেই আলোচনা করলাম যে শিল্প বিপ্লবোত্তর যে সমাজ ব্যবস্থায়, সেখানে পারিবারিক ভাঙনটা সৃষ্টি হয়েছে, এবং পারিবারিক যে কাঠামো, পারিবারিক কার্যাবলীতে পরিবর্তন এসেছে, পারিবারিক দায় দায়িত্বের পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের ক্ষেত্রে কারণে আমাদের নানা সমস্যা দেখা দিচ্ছে। এই জন্য আজকে পরিবার কল্যাণ কিভাবে করা যায়, পরিবারের গঠন কিভাবে হয়, পারিবারিক ভাবে যে সামাজিককরণটা কিভাবে নিশ্চিত করা যায়, এই বিষয়গুলো সমাজকর্মে আলোচনা করে। আর এর কারণে এই পারিবারিক সেবা বিষয়টা আমাদের সমাজকর্মের পরিধির অন্তর্ভুক্ত। চিকিৎসা ও স্বাস্থ্যসেবা, আমরা জানি যে আমাদের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম একটা হলো চিকিৎসা, অর্থাৎ মানুষ বেঁচে থাকলে কোনো না কোনো সময় সে অসুস্থ হবেই, এবং সেই সময় তার চিকিৎসা দরকার এবং তার প্রকৃত স্বাস্থ্যসেবা দরকার। এজন্য আমরা হয়তো না জেনে থাকলে জেনে থাকবো, আমরা আগামীতে পড়বো যে আমাদের সমাজকর্ম একটা শাখায় আছে চিকিৎসা সমাজকর্ম। এদের কাজ হলো যে সমস্ত রোগী অসুস্থ হয় এবং অসুস্থতার পরে সুস্থতা লাভ করে, তাদেরকে মানসিকভাবে সাপোর্ট দেওয়ার জন্য বা সমাজের সাথে তাদের খাপ খাওয়ানোর জন্য তাদের সমাজকর্মীরা কাজ করে। এই জন্য এই যে চিকিৎসা সমাজকর্ম বা এই স্বাস্থ্য ক্ষেত্রে সমাজকর্মীদের যে অবদান, এই সমস্ত বিষয়গুলোই হলো সমাজকর্মের পরিধিভুক্ত। তার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা জিনিস এখানে উল্লেখ করতে চাই যে সমাজকর্মের পরিধিকে নির্দিষ্ট কিছু পয়েন্টের মাধ্যমে সীমাবদ্ধ করে আলোচনা করা সম্ভব নয়। কারণ আমরা আগেই বলেছি যে একটি সমাজের সামগ্রিক কল্যাণ করাটাই হলো সমাজকর্মের লক্ষ্য। সেই দৃষ্টিতে আমরা পুরা সমাজের সমাজের যে কার্যাবলী, সেইগুলোকে সমাজকর্মের পরিধির আওতাভুক্ত করতে পারি। সুতরাং আমরা নির্দিষ্ট কিছু পয়েন্টে কখনো এটা আলোচনা করব না বা করা সম্ভব না। জাস্ট তোমাদের সুবিধার জন্য, তোমাদের বোঝার জন্য আমরা হয়তোবা কয়েকটা পয়েন্ট আউট করলাম। বাট এগুলোই যে শেষ বা এইগুলোতেই যে নির্দিষ্ট, এমন বিষয় নয়। যাই হোক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অনলাইন ক্লাসে তোমাদেরকে আমাদের সাধ্যমতো চেষ্টা করছি যে তোমরা এই ক্লাসগুলো করবে, এবং এই ক্লাসগুলো করার মাধ্যমে করোনাকালীন সময়ে তোমরা বাসায় বসে তোমাদের পড়াশোনাটা মোটামুটি এগিয়ে নেবে। আর তোমরা যখন আমাদের ক্লাসগুলো দেখবে, শুনবে এবং সেগুলো নিয়ে বাসায় অনুশীলন করবে, তখন আমাদের চেষ্টা, আমাদের কষ্টটা সার্থক হবে বলে আমরা মনে করি। তো যাই হোক, আজকে তোমাদের আমি এখানেই আজকের বিষয়টা শেষ করব। পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা ভালো থাকবে।
সেই প্রত্যাশা রাখবো। ও আর হ্যাঁ, আরেকটা কথা না বললেই নয়, তোমরা জানো যে সারা বিশ্বই এখন একটি বিষয় নিয়ে মূলত মোটামুটি আতঙ্কিত এবং ভীত সন্ত্রস্ত, সেটা হলো মাদকাসক্ত। আমরা জানি আমাদের মাদকাসক্ত আমাদের সমাজকে কুরে কুরে খাচ্ছে। বিশেষ করে আমাদের যারা যুব শ্রেণী, তারা মাদকের কারণে অধঃপতনে যাচ্ছে। এর ফলে আমাদের সমাজে আমরা নানা অশান্তি, হতাশা, বিশৃঙ্খলা, অন্যায়, অবিচার, সন্ত্রাসী কর্মকাণ্ড দেখছি। একটা গবেষণায় দেখা গেছে যে আমাদের যে ফৌজদারি অপরাধগুলো সংগঠিত হয়, তার পরোক্ষ বা একটা মূল কারণ হিসেবে মাদকাসক্তির আহ, সংযোগ আছে বলে সেখানে বলা হয়েছে। তো যাই হোক, মাদকাসক্ত বা মাদকাসক্তি বা যারা মাদক নেয়, এরা আসলে আমাদের সমাজের একটা বোঝা। এবং এই বিশেষ করে যারা যুবক শ্রেণী এই মাদকের দিকে যাচ্ছে, তারা আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমরা যেহেতু আজকে আহ যুবক, আজকে তোমরা তোমাদের ঘাড়েই হয়তো একদিন আমাদের দেশের যে হাল সেটা আহ উঠবে। এই জন্য আমরা মনে করি তোমরা যদি ভালো থাকো, সুস্থ থাকো, তোমরা যদি সঠিক শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে ওঠো, তাহলে আমাদের দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাবে। এজন্য তোমাদের কাছে আমার আহ্বান থাকবে যে আমরা মাদক থেকে দূরে থাকবো। শুধু আমরা দূরে থাকবো এমন না, আমরা আমাদের পরিবার, আমাদের বন্ধু বান্ধব, আমাদের পাড়া প্রতিবেশী বা আমাদের আশেপাশে যারা আছে, যাদেরকে আমরা খুব কাছের মনে করি, তাদেরকে আমরা এই মাদক থেকে দূরে রাখার চেষ্টা করব। তাদেরকে আমরা বোঝাবো এবং সাথে সাথে আমরা আমাদেরকেও সবসময় এ থেকে দূরে রাখবো। আর যে কোনো জায়গায়, যে কোনো ক্ষেত্রে মাদকের বিরুদ্ধে আমরা সোচ্চার হব, তাহলে আমরা একটা সুখী, সমৃদ্ধ এবং উন্নত দেশ পাবো আশা করি। তোমরা প্রত্যেকেই আমাদের দেশের একজন প্রকৃষ্ট মানব সম্পদে রূপান্তরিত হবে। আমাদের একজন ভালো একজন ছাত্র বলি, একজন আহ, নাগরিক বলি, সেই হিসাবে গড়ে উঠবে। এই প্রত্যাশা তোমাদের কাছে আমরা রাখি। তোমরা আগামীতে দেশের কর্ণধার হবে, সেই প্রত্যাশা রাখি। যাই হোক, তোমরা আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সেই প্রত্যাশা রেখে আমি আজকে শেষ করছি। সবাই সবাইকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।